স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমরা দুজন, আমি নুসরাত সুজানা এবং আমি সৈয়দা সাদিয়া বেনাজির। রাজধানী সহ সারা দেশে নারীদের উপর নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। দর্শকদের দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জননিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ ধর্ষণকারীদের বিচার দ্রুত ট্রাইব্যুনালে করার দাবিও জানান তারা। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। নারী নিপীড়ন ও ধর্ষণ ভয়াবহ আকার ধারণ করছে দেশে। প্রতিনিয়ত কোনো না কোনো এলাকায় ধর্ষিত হচ্ছে নারী। এমনকি নারী দিবসেও এমন ঘটনার শিকার হয়েছেন তারা। তাই এর প্রতিবাদে রাস্তায় নেমে আসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বলেন, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষায় ফিরে যাবে না। ধর্ষণের বিচার হচ্ছে ততক্ষণ আমরা কেউ ক্লাস অ্যাটেন্ড করব না, সমস্ত কিছু বর্জন করা হচ্ছে। এই ফাঁসির পরিবর্তে আরো দৃষ্টান্তমূলক কি সাজার ব্যবস্থা করা যায়, আমরা সেই ব্যাপারে বলেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অভিযোগ করেন, অপরাধীদের কঠোর শাস্তি না হওয়ায় এমন ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। আসিয়ার সাথে যেটা হয়েছে এটা কোনো মানুষের দ্বারা করা সম্ভব? যদি তাই না হয় তার প্রতি এত লেনিয়েন্ট হওয়ার কি কারণ? শুধু ধর্ষণকারী নয়, ধর্ষণের সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে প্ররোচনা দিয়েছে তাদের একই কাতারে বিচারের দাবি জানাচ্ছি। ধর্ষকের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড, এটা বাংলাদেশে কার্যকর হতেই হবে। এখানে কোনো হিউম্যান রাইটসের দোহাই চলবে না। সরকার যদি স্বল্প সময়ের মধ্যে এর ব্যবস্থা না গ্রহণ করে তাহলে হয়তো ছাত্র জনতা আবার মাঠে নেমে পড়বে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। একই দাবিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষণের বিচার নিশ্চিত না করা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ধর্ষকদের জনসমক্ষে এনে কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া হোক এবং এরকম অসুস্থ পরিবেশ সৃষ্টি না। এছাড়া ময়মনসিংহ, ফরিদপুর ও আশুলিয়া সহ বিভিন্ন জায়গায় ধর্ষকদের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করা হয়। বিপুল দেবরায়, আরটিভি, ঢাকা। মাগুরায় শিশু ধর্ষণের বিচার 180 দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে 24 ঘন্টার মধ্যে ভুক্তভোগী শিশুটির ছবি ও ভিডিও গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সচিবালয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ধর্ষণ মামলার তদন্ত 15 দিনে এবং মামলার বিচার 90 দিনে শেষ করার আইন করা হচ্ছে। শিশুটির মামলা পরিচালনা ও চিকিৎসার খরচের দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন আতিকা রহমান। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের ঘটনার বিষয়টি হাইকোর্টের নজরে আনেন এক আইনজীবী। এক রিটের শুনানি নিয়ে বিচারপতি ফারহা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ 180 দিনের মধ্যে বিচার কাজ শেষ করার আদেশ দেন। কোর্ট যখন দেখলো আইনের ভিতরে 180 দিন দেওয়া আছে, কোর্ট সেটাকে আর ট্রাভেল বাইপাস করতে পারলো না, তার জন্য কোর্ট বলে 180 দিনের মধ্যে যেন বিচারটা শেষ করা হয়। শিশুটির ছবি, ভিডিও, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে 24 ঘন্টার মধ্যে সরাতে বিটিআরসি সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভুক্তভোগী শিশু ও তার পরিবারের সদস্যদের দেখভাল ও নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেন আদালত। প্রথম নির্দেশনাটি হচ্ছে 8 বছরের শিশু যিনি ভিকটিম এবং তার বোন যার বয়স 14 বছর, সেও শিশু, এই দুইজনের যেই নাম এবং ছবি এবং ভিন্ন ভিডিও চিত্র অথবা ছবি এবং অন্যান্য কিছু যেগুলা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার হয়েছে সেগুলো ইমিডিয়েটলি রিমুভ করার জন্য। সচিবালয়ে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা বলেছেন, ধর্ষণের মামলা জামিন অযোগ্য অপরাধ বলে গণ্য হবে। এসব মামলার বিচার 90 দিনের মধ্যে শেষ করতে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে শিগগিরই। রেপ হচ্ছে, এটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হবে না। এই সরকারের সকলে, এই সরকারের পুরা প্রশাসন এই মামলাগুলার বিচার দ্রুত নিষ্পত্তিকল্পে, সুবিচারী নিষ্পত্তিকল্পে 180 দিন ছিল, সেটা আমরা 90 দিন করছি। 90 দিন করার পর এর আগে নিয়ম ছিল 180 দিনের মধ্যে যদি বিচার না হয় তাহলে তার একটা জামিন পাওয়ার অধিকার জন্মায়। আমরা জামিন পাওয়ার অধিকারও রাখবো না। এদিকে সম্মিলিত সামরিক হাসপাতালে নির্যাতনের শিকার শিশুটির খোঁজ খবর নিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। পরে তিনি সচিবালয়ে বলেন, ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। দেশে কোথাও নারীর প্রতি কোনো সহিংসতা বা ধর্ষণের মতো ঘটনা ঘটে
তাদের সম্পূর্ণভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। বাংলাদেশের ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। হাইকোর্টে বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল বলেন, শিশুটির পরিবারের পক্ষে মামলা পরিচালনা করবে বিএনপির আইনজীবী প্যানেল। মামলা ও চিকিৎসা সম্পূর্ণ খরচ বহন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার মা যে একটা মামলা দায়ের করেছেন, এই আইনগতভাবে বিএনপির পক্ষ থেকে সমস্ত আইনগত পদক্ষেপ এবং আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আইনজীবীদের যে একটা খরচ থাকে, সেই খরচটাও জনাব তারেক রহমান সাহেব ব্যক্তিগতভাবে বহন করবেন এবং স্বাস্থ্যগত মেডিকেলের সহায়তাও আছে। আতিকা রহমান, RTV, ঢাকা। মাগুরায় 8 বছরের শিশুর সঙ্গে যা করা হয়েছে তা পুরো মানবতার উপর ছুরিকাঘাত বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ন্যায্য অধিকারের জন্য রাস্তায় নেমে শিক্ষকদের আন্দোলনও জাতির জন্য লজ্জার বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত শিক্ষক প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। ধর্মীয় শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ গড়া সম্ভব নয় উল্লেখ করে শিক্ষকতা পেশাকে নেশা হিসেবে গ্রহণের তাগিদ দেন জামায়াতের আমির। গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনের সেই সার্টিফিকেট আসার আগেই দুনিয়ার বহু জায়গায় ছাত্রদের কাছে কাজের অফার লেটার চলে আসে। আমরা নৈতিক শিক্ষাকে বিকশিত করে ওই শিক্ষাই আমরা এই দেশে প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। তাইলে মানুষগুলো আর পশু হবে না। এই সমাজে অনেক পাশবিক অনেক দৃশ্য দেখতে হয়, শুনতে হয়, হৃদয় ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। মাগুরায় 8 বছরের একটা শিশুর সাথে তার আপনজনেরা যে আচরণ করেছে, বিশ্বাসে ছুরিকাঘাত করে, এটা গোটা মানবতার প্রতি তারা ছুরিকাঘাত করেছে। এটি হচ্ছে পশুত্বের শিক্ষা। এই শিক্ষা থেকে বের করে এনে আমাদের দেশে আমরা দিতে চাই আল্লাহর দেওয়া মানবিক শিক্ষা। বৈষম্য বিরোধী আন্দোলন চলার সময় উত্তরায় গণহত্যার অভিযোগে ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 10 আসামির তদন্ত প্রতিবেদন 12 মের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম একথা জানিয়ে বলেন, জুলাই আগস্ট হত্যা মামলায় উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মজিবুর রহমান ও উত্তরা জোনের এসি জাবেদ ইকবালকে একদিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। সকাল 10টায় ট্রাইব্যুনালের সাবেক মেয়র আতিকুল ইসলাম, উত্তরা থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া, পশ্চিম থানার সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন সহ 10 জনকে হাজির করা হয়। এখন থেকে আর চলবে না। আমাদের দ্বিতীয় যে আইটেমটি ছিল সেটা ছিল উত্তরার রিলেটেড যে ঘটনা, জুলাই আগস্টের ম্যাসাকারের মামলা। সেখানে আমরা 2 মাসের তদন্ত রিপোর্ট দাখিলের জন্য সময় বৃদ্ধি করার আবেদন জানিয়েছি। আদালত সেটা মঞ্জুর করে 12ই মে পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। ওই একই মামলায় 2 জন আসামি এডিসি ইকবাল এবং ওসি মজিবুর রহমান, উত্তরা পূর্ব থানার সাবেক ওসি, এই 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের তদন্ত সংস্থার কাছে 1 দিনের জন্য হস্তান্তরের জন্য যে আবেদন ছিল সেটিও আদালত মঞ্জুর করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দুভাগে বিভক্ত এখন রাজনীতির মাঠ। আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা চলছে বলে সন্দেহ করছে বিএনপি। এরই মধ্যে গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিক ও জুলাই ঘোষণাপত্র ঘিরে সময়ক্ষেপণের আয়োজন করা হচ্ছে বলেও মনে করে দলটি। সরকারের উপর আস্থা হারালে সেটা হবে জাতির জন্য দুর্ভাগ্যজনক। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এর বিস্তারিত। সম্প্রতি দেশের বিভিন্ন স্তরে নারীর প্রতি সহিংসতা, উগ্রপন্থীদের উত্থান, চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধির পেছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতির পাশাপাশি আওয়ামী লীগের দোসররাও যুক্ত আছে বলে কয়েকটি ঘটনায় দেখা গেছে। এরই মধ্যে একসঙ্গে গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন আয়োজন ইস্যুতে কোনো ধরনের জাতীয় ঐক্য
হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমাদের কথা পরিষ্কার, এখানে কোনো জাতীয় ঐক্যমত এই বিষয়ে হয়তো হবে না। রাজনৈতিক দলগুলোর আস্থা হারাতে না চাইলে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এবং সেই আস্থা যদি ভেঙে যায় সেটা হবে দুঃখজনক, সেটা কেউ চায় না। এবং এই জন্য আমরা সরকারকে সমর্থন করে যাচ্ছি। আমরা আশা করব তারা সেই আস্থা হারাবে না। সেই আস্থা হারালে জাতির জন্য দুর্ভাগ্যজনক আরেকটি অবস্থার সৃষ্টি হবে। সরকারি ছাত্রদের প্রতিনিধি রেখে নতুন দল জাতীয় নাগরিক পার্টি গঠনকে সন্দেহের চোখে দেখছেন শামসুজ্জামান দুদু। এই সরকার ছাত্রদের সরকার বলে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন। তো এই সরকার ছাত্রদের সরকার হলে ছাত্ররা যদি রাজনৈতিক দল গঠন করে তাহলে অন্য রাজনৈতিক দলের সরকার নাকি এটা, যাতে বিতর্ক এড়িয়ে মানে এই সরকারকে দিয়ে ভালো কাজ করানো যায়। আমার মনে সবার এই উদ্যোগের দিকে থাকা উচিত। অন্তর্বর্তী সরকার যদি অনির্দিষ্ট মেয়াদে ক্ষমতায় থাকার চেষ্টা করে তাহলে দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে বলে আশঙ্কা হাফিজউদ্দিন আহমেদের। যদি তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দেন কোনো কারণে, তাহলে তো আমাদেরকে বসে চিন্তা ভাবনা করতে হবে। বিএনপি এবং তার মিত্র দলগুলো বসে পরবর্তী কর্মসূচি সম্পর্কে চিন্তা ভাবনা করবে। এই ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন দিলে জনগণ একটা নির্বাচিত সরকার পাবে। নির্বাচিত সরকারের শক্তি অন্যরকম, তারা দেশের যাবতীয় সমস্যার সমাধান করার জন্য অতীতের যে কোনো সরকারের চেয়ে আরো বেটার উদ্যোগ নেবেন বলে আমরা আশা করি। বিএনপির সন্দেহ সত্যি হলে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব বাড়বে বলে মনে করেন বিএনপির শীর্ষ নেতারা। তাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ অস্থিরতার সুযোগ পাবে বলেও ধারণা তাদের। না থাকলে দুইটা তিনটা পাবে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। গত 7 মাসে দেশে মব জাস্টিস সহ অস্থিতিশীলতা সৃষ্টিকারীরা কঠোর নজরদারির মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, যার বিরুদ্ধে তথ্য প্রমাণ মিলবে সে যে দলমত বা ধর্মেরই হোক না কেন কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় মিথ্যা সংবাদ প্রচার নিয়ে ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেন তথ্য উপদেষ্টা। যে যেখানে মব জাস্টিস করছে সবই আমরা গোয়েন্দা সংস্থা অ্যাক্টিভ আছে। আমরা আরও বলছি প্রোঅ্যাক্টিভ ওয়েতে সব নজরদারির ভিতরে আনার জন্য, এবং বিশেষ করে এই যে হিজবুত তাহরীরের মিছিল থেকে শুরু করে যেখানেই আমরা যাই, যেটা প্রত্যাশা করি না সেটা হয়েছে বিভিন্ন ধরনের নন কোঅর্ডিনেশনের কারণে। আমরা বলছি যে আজকে থেকে আমরা চেষ্টা করব কোঅর্ডিনেটেড ওয়েতে সবগুলো তথ্য গ্যাদার করে যেই অপরাধী তাকে ওখানেই আমরা গ্রেপ্তার করব। বাংলাদেশে যৌথ উদ্যোগে অপরিশোধিত তেল শোধনাগার সহ অন্যান্য খাতে বিনিয়োগে কুয়েতের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কুয়েতের নতুন রাষ্ট্রদূত আলী তুনিয়ান আব্দুল ওয়াহাব হামাদার সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে তরুণদের অন্তর্ভুক্ত করে বিনিয়োগের অনেক সুযোগ রয়েছে। এ সময় রাষ্ট্রদূত দেশটির প্রধানমন্ত্রীর পক্ষে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে বলে জানান। বলেন, বাংলাদেশের সঙ্গে কাজ করতে কুয়েত আগ্রহী। বৈঠকে জ্বালানি, খাদ্য, নিরাপত্তা, বাংলাদেশের শ্রমিকদের কাজের পরিবেশ নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতি প্রকাশ করেন। বাংলাদেশের সঙ্গে সবসময় সুসম্পর্ক বজায় রাখতে চায় ভারত, এমন মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শনিবার বার্তা সংস্থা ইন্দো এশিয়ান সার্ভিসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। জানান, ভারত সব সময় তার প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এসব কথা জানান। মাদারীপুরে 3 ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। সকালে সদর মডেল থানায় 49 জনের নামে উল্লেখ করে মামলাটি করেন নিহত সাইফুলের মা সুফিয়া বেগম। এ ঘটনায় এখন পর্যন্ত 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জানান, খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সর্দারের সঙ্গে ড্রেজার ব্যবসা নিয়ে একই এলাকার শাহজাহান খানের বিরোধ ছিল। এরই জেরে শনিবার সকালে শাহজাহানের
শাহজাহান তার লোকজন নিয়ে সাইফুলের উপর হামলা করে। সাইফুলকে রক্ষায় তার বড় ভাই আতাউর সহ অন্যরা এগিয়ে আসে। এ সময় কুপিয়ে হত্যা করা হয় সাইফুল ও তার ভাই আতাউরকে। আহত হয় আরও 5 জন। হাসপাতালে নেয়ার পর মারা যায় সাইফুলের চাচাতো ভাই পলাশ সর্দার। জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। হঠাৎ করেই পুরো চিত্র পরিবর্তন হয়ে গেছে সিরিয়ার। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুসারীদের সঙ্গে তুমুল সংঘাতে জড়িয়েছে সরকারি বাহিনী। গেল 2 দিনে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 1000, যার মধ্যে 745 জন বেসামরিক, 125 জন সিরীয় নিরাপত্তা বাহিনীর সদস্য এবং 148 জন আসাদের প্রতি অনুগত যোদ্ধা। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। সংঘাত, সংঘর্ষ আর ধরে ধরে প্রকাশ্যে হত্যায় মেতে উঠেছে সিরিয়া। সরকারি বাহিনীর দমন অভিযানে যুক্ত হচ্ছে একের পর এক লাশ। মৃত্যুর এই মিছিল ছাড়িয়েছে 1000। বেশিরভাগ মানুষই বেসামরিক নাগরিক। দেশটির বর্তমান ইসলামপন্থী সরকারের নিরাপত্তা বাহিনী ও বন্দুকধারীরা ভূমধ্য সাগরের তীরবর্তী লাতাকিয়া প্রদেশের আলাউইত অঞ্চলে গেল কয়েকদিনে আসাদপন্থী আলাউইত সম্প্রদায়ের নারী ও শিশুসহ কয়েক শত সদস্যকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আলাউইত সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করে অন্তত 30টি গণহত্যা চালানো হয়েছে। সিরিয়ার আলাউইতদের মূল এলাকা জাবলে বানিয়াস সহ আশপাশের এলাকায় ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসাদপন্থীদের হত্যা করার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায় কাউকে আশ্রিয়ে আশ্রিয়ে মারছে, কাউকে বা একাধিক গুলি করে লাথি মেরে ফেলে দিচ্ছে, কাউকে আবার ধুকিয়ে ধুকে মেরে ফেলছে সরকার বাহিনী। এর আগে আসাদ অনুসারী বা বিদ্রোহীদের অস্ত্র জমা ও আত্মসমর্পণ করার জন্য আহ্বান জানিয়েছিলেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা। আত্মসমর্পণ না করলে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। রাকিব হাসান, RTV। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ।